তো পূর্বের পার্টে আমরা দেখেছি ডন সারার সুপার পাওয়ারের ব্যাপারে জানতে পেরে গেছে। তো চলুন দেখি এরপর কি হয়। তো এই পার্টের শুরুতে দেখানো হয় সারাও বুঝতে পেরে যায় যে ডন তার পাওয়ারের ব্যাপারে জানতে পেরে গেছে, তাই এখন পরিস্থিতি সামলাতে আর ডনকে পিছু ছাড়াতে সে বলে পাওয়ার আছে তাতে কি হয়েছে, এই পাওয়ার আমার পার্সোনাল প্রপার্টি, তোমার তাতে কি? ওই দেখো ওপরে কাক উঠছে, সে তো ওপরে টয়লেট করতে যাচ্ছে। ডন ভয়ে ওপরে তাকায় আর এই বাহানায় সারা কল কেটে দেয়। এটা দেখে ডনের রাগ উঠে যায় যে সে মাঝখানে কল কেটে কেন দিল, আমার মতো বড় একজন সিওর কল কেটে দিল। এরপর ডন বাসায় এসে ফ্রেডকে বলে সারা অনেক অহংকারী, সে আমার কল কেটে দিয়েছে। তখন ফ্রেড বলে যদি সে না থাকতো তাহলে আমরা এখানে পৌঁছাতেই পারতাম না, এই জন্য তোমার তার উপর বেশি রেগে যাওয়ার প্রয়োজন নেই, আমাদের তো উল্টো তার শুকরিয়া আদায় করা উচিত। তারপর দুজন মিডার ওই ভিডিও আবারও দেখতে শুরু করে যে ভিডিওতে সে একটা ব্রেসলেট পরেছিল। অন্যদিকে আমাদের ডনের কোম্পানি দেখানো হয় যেখানে ডনের সেক্রেটারি কিছু পেপার ডনের সাইন নেওয়ার জন্য নিয়ে এসেছে, কিন্তু ডন তো নিজের অফিসে ছিল না। ওইদিকে ডন আর ফ্রেড দেখে মিডা যে ব্রেসলেট পরেছিল ওই ব্রেসলেটটাও হত্যাকারীও পরেছিল। তার মানে এখন ওই ব্রেসলেটের ব্যাপারে তাদের খোঁজ করতে হবে যাতে এই কেসের ঘটনা বের হয়ে আসে। তো ওইদিকে ডনের সেক্রেটারি ডনকে সব জায়গায় খুঁজতে থাকে যে ডন কোথায় গেল, আর সে দরজা খোলার চেষ্টা করে। এই জন্য ওইদিকে ফ্রেডের বাসায় অ্যালার্ম বাজতে শুরু করে। আসলে ডন এমন সেটিং করে রেখেছিল যে যদি কেউ তার দরজা খুলে তাহলে সে ফ্রেডের বাসায় আসতে পারবে, যেটা শুধু ডনই জানে। এই জন্য ডন ওই দরজার জন্য এমন একটা অ্যালার্ম সেট করে রেখেছে যে যদি কেউ দরজা খোলার চেষ্টা করে তাহলে অ্যালার্ম বেজে উঠবে। অ্যালার্ম বেজে ওঠা দেখে ডন বলে আরে ইয়ার এই মানুষগুলো না আমাকে একটু শান্তিতে কাজও করতে দেবে না, আমি নিজেই অফিসে গিয়ে দেখছি আসলে তার কি চাই। এর মধ্যে সেক্রেটারি ভয় পেয়ে যায় কারণ তার মনে হয় ডন এই রুমের মধ্যে বন্ধ হয়ে আছে, তাই সে দরজা ভেঙে ফেলার কথা ভাবে। কিন্তু সেই সময় ডন দরজা খুলে ফেলে আর সেক্রেটারি নিচে পড়ে যায়। ডন বলে কি হয়েছে, কিছুক্ষণ কি শান্তিতে কাজও করতে দেবে না? সেক্রেটারি বলে স্যার এখানে আপনার সাইন প্রয়োজন। সাইন করার সময় ডন নোটিস করে সেক্রেটারি ওই একই রকম ব্রেসলেট পরে আছে যেরকম মিডা আর তার হত্যাকারী পরেছিল। ডন বলে শোনো তুমি এই ব্রেসলেট কোথায় পেয়েছো? সেক্রেটারি বলে আমি একটা হাসপাতালে গিয়েছিলাম যেখানে আমি চাইল্ড কেয়ার ফাউন্ডেশনকে ডোনেশন দিয়ে দিয়েছিলাম, তখন তারা আমাকে এই ব্রেসলেটটা দিয়েছিল আর মিডাও সেখানে এসেছিল আর তাকেও তারা এরকম ব্রেসলেট দিয়েছিল। এই কথা জেনে ডন সেক্রেটারিকে পাঠিয়ে দেয়, কিন্তু তার মাথায় অনেক কিছুই চলে। এরপর সে নিজে ওই সিক্রেট দরজা দিয়ে ফ্রেডের বাসায় আসে। ডন ফ্রেডকে হাসপাতালে কথা বলার আগেই ফ্রেড নিজের দিক থেকেই রিসার্চ করে বের করেছিল যে ওই হত্যাকারীর একটা ছেলেও আছে যার কিনা একটা হাসপাতালে চিকিৎসা হয়েছিল, তাই দুজন ওই হাসপাতালে যাওয়ার জন্য তৈরি হয়ে যায়। তারা কোনো না কোনো ক্লু তো অবশ্যই পেয়ে যাবে। পরের সিনে আমরা দেখতে পাই পুলিশ ওই হত্যাকারীর গাড়ি থেকে কিছু অস্ত্র আর এভিডেন্স পেয়েছিল, এর মধ্যেই ওই হাসপাতালে কিছু কাগজ ছিল, তাই পুলিশও ইনভেস্টিগেশন করতে ওই হাসপাতালের জন্য বেরিয়ে পড়ে। এদিকে ডন আর ফ্রেড যাবেই, ঠিক তখনই নিচ থেকে অনেক চিৎকার শোনা যায়, তাই তারা সিসিটিভি ফুটেজে দেখে কিম নিজের বেকারি প্রমোশনের জন্য বাইরে কেকের স্টোর লাগিয়ে দাঁড়িয়ে আছে আর সবাইকে ফ্রিতে কেক দিচ্ছে। ফ্রেড বলে এসব করার সাহস কিভাবে হলো তাদের, এটা ঘর না মার্কেট, এখনই তাদের খবর নিচ্ছি আমি। তখন ডন তাকে বলে দেখো ইয়ার দুজনই অনেক ডেঞ্জারাস মেয়ে, শুধু শুধু বিপদে পড়ে যাব। ফ্রেড একটু অ্যাটিটিউড নিয়ে বলে তুমি তো জানো আমি লয়ার হওয়ার আগে আমি যা করেছি হয়তো তুমি জানো না, আমিও ডেঞ্জারাস লোক। এটা বলে ফ্রেড নিচে চলে আসে। তখন কিম তাকেও একটা বন দেয়। ফ্রেড বলে শোনো আমি তোমাকে বেকারির জন্য জায়গা দিয়েছি, এখানে এরকম ভাবে মেলা লাগানোর জন্য নয়। কিন্তু কিম রেগে যায় না আর অনেক শান্ত ভাবে কথা বলে, কিন্তু ফ্রেড তো অলরেডি রেগেই ছিল, তাই সে বনটা নিচে ফেলে দেয়। তখন কিম রেগে যায় আর বলে তোমার এত বড় সাহস যে তুমি আমার বন নিচে ফেলে দাও। এটা বলে কিম রাগী চোখে ফ্রেডের দিকে তাকিয়ে থাকে। কিমকে এতটা রেগে যেতে দেখে ফ্রেডের তো কথা বলাই বন্ধ হয়ে যায় আর ভয়ে সে চলে যেতে থাকে, কিন্তু যাওয়ার সময় সেখানে রাখা ইয়ার ডলকে ফেলে দেয়। তারপর ফ্রেড ওয়াইফ ডলকে তুলে দাঁড়িয়ে রাখার চেষ্টা করে, কিন্তু সেটা বারবার পড়ে যায়। এসব দেখে কিম আরও রেগে যায়। এর পরের সিনে আমরা দেখতে পাই ওই ডলের জায়গায় ফ্রেড দাঁড়িয়ে আছে আর ওই ডলের মতো ডান্স করছে। মনে হয় কিম তাকে অনেক বকা দিয়েছে আর ডলের জায়গায় তাকে দাঁড় করিয়ে রেখেছে। বেচারা অনেকক্ষণ ডান্স করে আর ভাবে যে ডন ঠিকই বলেছিল, আমার এখানে আসা উচিতই হয়নি। শুধু এতটুকুই না, বাচ্চারাও তার আশেপাশে খেলতে থাকে আর লোকেরা তার ভিডিও বানায়। এটা দেখে বেকারির ভেতরে সারা, কিম এবং তাদের অন্য একটা ফ্রেন্ড অনেক হাসছিল আর বলে চলো আজকে অনেক মজা দেখিয়েছি একে। আসলে সারা আর কিম এখানে এতিমখানায় বড় হয়েছিল
আর হোয়াইট ড্রেস পরে যে মেয়ে বসে আছে সেও ওই এতিমখানায় বড় হয়েছে। তার নাম হচ্ছে ভিনি। সারা ভিনিকে বোন ভাবে আর তার পড়ালেখার সব খরচ সেই চালায়। এই জন্য সারাকে অনেক কষ্ট করতে হচ্ছে। তাই সারা তাকে বলে, দেখো বাইরে যে ডান্স করছে সে অনেক বড় একজন লয়ার, কিন্তু সে কিমের সাথে পাঙ্গা নিয়েছে। তাই দেখো কিম তার অবস্থা কি করেছে। এর মধ্যেই ভিনির কাছে একটা কল আসে। ভিনি সেখান থেকে তাড়াতাড়ি চলে যায়। আসলে তার ফ্রেন্ড কোনো স্টোর থেকে একটা জিনিস চুরি করার সময় ধরা পড়ে গিয়েছে। তাকে ছাড়ানোর জন্যই ভিনি যায়। এরপর ভিনি ওই স্টোরের মালিককে টাকা দিয়ে ক্ষমা চায় আর বলে, প্লিজ আমার ফ্রেন্ডের ভুল হয়ে গিয়েছে, প্লিজ পুলিশকে এসব কিছুই বলবেন না। ভিনির ফ্রেন্ডের নাম হচ্ছে শিউমি। ভিনি তাকে বাঁচিয়েছে, কিন্তু শিউমি অ্যাটিটিউড নিয়ে চলে যেতে থাকে। ভিনি বলে, তুমি এরকম কেন করো? কিন্তু শিউমি বলে, তোমাকে কেয়ার করার জন্য তো সারা আছে, কিন্তু আমার কি আছে বলো? এজন্য আমাকে এসব করতে হয়েছে। এতটুকুই না, সে ভিনির থেকে কিছু টাকা নিয়ে চলে যায়। আসলে ভিনি শিউমিকে অনেক ভালো লাগে, তাই সে শিউমির এতটা কেয়ার করে। এদিকে ফ্রেড একদম চুপচাপ বসেছিল। তখন ডন তাকে বলে, আরে ভাই, আমি তো তোমাকে প্রথমেই বলেছিলাম যে নিচে যেও না, কিন্তু তুমি তো তোমার বাহাদুরি দেখাবেই। তারা দুজন কথা বলছিল, ঠিক তখনই সেখানে সারা আসে আর ডন দরজা খুলে মুখ ঘুরিয়ে নিয়ে চলে যায়। আসলে ডন সারাকে এটা দেখাতে চাচ্ছিল যে সে সারাকে অ্যাভয়েড করছে, কিন্তু সারা বুঝতে পারে না আর বলে, ডন এরকম কেন করছে, তার আবার কি হলো? কিন্তু সারা তার পিছু ছাড়ে না। আসলে সারা ওই 1 লাখের ড্রেস ফিরিয়ে দিতে এসেছিল, যেটা ডন তাকে দিয়েছিল। সারা বলে, এটা অনেক দামি, তাই এটা আমি আমার কাছে রাখবো না। কিন্তু ডন ড্রেসটা নিতে চায় না আর অ্যাটিটিউড নিয়ে বলে, শোনো, যদি তোমার এটা না চাই তাহলে অন্য কাউকে দিয়ে দিও, আর না হয় এটা ফেলে দাও। আমাকে কেন এটা ফিরিয়ে দিচ্ছ? সারা বলে, আমি কারোর থেকে ফ্রি জিনিস নেই না, বুঝতে পেরেছ? তুমি দিয়েছিলে, তুমি আবার ফিরিয়ে নাও, ব্যাস। তখন ফ্রেড মাঝখানে এসে বলে, আরে আরে এখানে ঝগড়া করার কি আছে? আমার কাছে একটা আইডিয়া আছে, তুমি এই ড্রেস রেখে দাও আর তার বদলে আমাদেরকে সাহায্য করো। আমরা মিডার ওই ব্রেসলেটের ব্যাপারে খোঁজ পেয়ে গেছি, তার ডিটেলস খোঁজ করার জন্য আমরা হাসপাতালে যাচ্ছি। যদি তুমিও আমাদের সাথে এই কেসে কাজ করো তাহলে খুব তাড়াতাড়ি আমরা ওই হত্যাকারীকে ধরতে পারবো আর ওই নেকলেসও খুঁজে বের করতে পারবো। বলো রাজি আছো? এরকম ভাবে ফ্রেড সারাকে রাজি করিয়ে নেয়। তখন ডন ভাবে, আমি তার সাথে এতটা রেগে কথা বললাম আর এই ফ্রেড আমাকে ভিলেন বানিয়ে নিজে হিরো সেজে চলে গেল। কিন্তু তারপরে ডনও তাদের সাথে যায়। তারপর 3 জন হাসপাতালে পৌঁছে যায়। ফ্রেড ভেতরে যায় না, কিন্তু বাইরে থেকে তাদেরকে ইন্ট্রোডাকশন দিতে থাকে। ডন আর সারা ভেতরে যায় আর দেখে সেখানে পুলিশ জিজ্ঞাসাবাদ করার জন্য গিয়েছে। আসলে ডনেরা যে হত্যাকারী খোঁজ করছে, তবে পুলিশেরও তার উপরে সন্দেহ আছে যে তারাও এটা জানতে পেরেছে যে হত্যাকারীর একটা ছেলে আছে আর সেই ছেলেটার চিকিৎসা এই হাসপাতালেই হয়েছিল। সারা তো একদম চুপ ছিল, কারণ পুলিশ যদি তাকে দেখে ফেলে তাহলে পুলিশ তাকে সন্দেহ করবে, কারণ প্রথমেই সেই পুলিশকে এই কেসের ব্যাপারে ইনফরমেশন দিয়েছিল। তো এখানে একজন সিনিয়র নার্স পুলিশকে বলে, ওই লোকের ছেলে এখানেই অ্যাডমিট হয়েছিল আর তার চিকিৎসাও এখানেই চলছিল। আসলে ওই লোক বাসায় গেম খেলতো আর নিজের ছেলেকেও অনেক মারত। যখন এই বাচ্চা এখানে অ্যাডমিট হলো, তার ট্রিটমেন্টের জন্য অনেক লোক ডোনেট করেছিল, কিন্তু ওই লোক অনেক অদ্ভুত ছিল আর সে সব টাকা নিজের জন্য খরচ করত। যখন আমরা এটা জানতে পারলাম তখন আমরা পুলিশকেও ইনফর্ম করেছিলাম। এসব শুনে পুলিশেরও একটু বিশ্বাস হয় যে অবশ্যই ওই লোকটাই মিডাকে হত্যা করেছে। বাইরে থেকে ডন আর সারা তাদের সব কথা শুনে নেয় আর সেখান থেকে চুপচাপ চলে যায়। হাসপাতালে একটা বাচ্চাদের খেলার রুম ছিল, সেখানে ডন আর সারা যায়। সেখানে কিছু ছবি ছিল। ছবিতে ওই হত্যাকারীর ছেলের সাথে একজন মহিলা ছিল। তখন ডন এই ছবি তুলে ফ্রেডকে পাঠায় আর বলে, শোনো, এই ছবি চেক করো আর বলো এটা মিডা নাকি অন্য কেউ। ফ্রেডও কনফার্ম করে দেয় যে এটা মিডা, মানে মিডা এই হাসপাতালে স্বেচ্ছাসেবার কাজ করত। তাহলে এখানে প্রশ্ন ওঠে যে মিডা এখানে স্বেচ্ছাসেবকের কাজ কেন করত, আর বিশেষ করে ওই হত্যাকারীর ছেলের সাথে এত ক্লোজ কেন ছিল। খুব তাড়াতাড়ি এসব কিছু খোঁজ করতে হবে, কিন্তু তার জন্য তাদের এই হাসপাতালে থাকতে হবে, তাহলেই এই ব্যাপারে কিছু জানতে পারবে। তাই তারা একটা প্ল্যান বানায়। তারা সারাকে একটা পেশেন্ট বানিয়ে এখানে অ্যাডমিট করার সিদ্ধান্ত নেয়, কিন্তু ফ্রেড একটা প্রাইভেট রুমের বদলে শেয়ারিং রুম বুক করে, যে রুম 4 জন লোক শেয়ার করবে। ডনও রেগে যায় আর বলে, আরে ইয়ার, আমার জন্য ভিআইপি রুম বুক করো, কি করছো? শেয়ারিং রুম কেন বুক করছো? ফ্রেড বলে, আরে বোকা, আমরা এখানে জিজ্ঞাসা করার জন্য এসেছি। যদি 4 জন লোক একসাথে থাকি তাহলে তাদের থেকে আমরা অনেক ইনফরমেশন জানতে পারবো, যেটা আমাদের ইনভেস্টিগেশনের জন্য কাজে লাগতে পারে। আর কোনো রাস্তা না পেয়ে ডন ওই রুমে যায় আর সারাকে অ্যাডমিট করা হয়। কিছুক্ষণ পর অন্য একটা বেড থেকে একজন মহিলা এসে জিজ্ঞেস করে, আপনার কি সমস্যা হয়েছে? আপনারা দুজন কি হাজব্যান্ড ওয়াইফ? তারা দুজন হ্যাঁ বলে দেয়, কারণ যাতে এই মহিলা ফালতু প্রশ্ন আর না করে।
কিন্তু সে চুপ করে থাকে না আর বলে, আচ্ছা অবশ্যই আপনাদের লাভ ম্যারেজ হয়েছে তাই না, এই জন্য হয়তো আপনি আপনার ওয়াইফের এতটা কেয়ার করছেন। এরকম ভাবে সে বক বক করতেই থাকে। তার থেকে মুক্তি পাওয়ার জন্য সারা বলে, বাথরুম কোথায়, আমার বাথরুমে যেতে হবে। কিন্তু ডন সেখানেই দাঁড়িয়ে থাকে। তখন ওই মহিলা বলে, আরে আরে আপনি আপনার ওয়াইফকে একা যেতে দিয়েন না, যান যান আপনিও সাথে যান। এই কথা শুনে ডন মনে মনে বলে, কি বিপদে বাবা। এরপর ডন সারাকে নিয়ে বাথরুমে যায়। তারা যাওয়ার পর সারার ফোনে কিমের কল আসে, কিন্তু সারা নিজের ফোন বেডের উপরে রেখে চলে গিয়েছিল। তারপর আর কি এই মহিলা কলটা অ্যাটেন্ড করে আর কিমকে বলে, আপনার ফ্রেন্ডের কোনো রোগ হয়েছে, আপনি তাড়াতাড়ি হাসপাতালে চলে আসুন। এটা বলার সাথে সাথেই এই হাসপাতালে সে নামও বলে দেয়। এদিকে কিমের তো অবস্থা খারাপ যে সারার আবার কি হয়েছে, তাই কিম তাড়াতাড়ি হাসপাতালে চলে আসে। এর মধ্যেই ডন আর সারা হাসপাতালে কোনো ক্লু খুঁজতে শুরু করে দেয়। তখন তারা জানতে পারে এখানে একটা নার্স এসেছে যে দেখতে একটু ইনোসেন্ট। তখন ডন ডক্টরের কোট পরে তাকে জিজ্ঞেস করে, আজকে কোন কোন কেস এসেছে, আর এখানে একটা ছোট বাচ্চা অ্যাডমিট হয়েছিল তাই না, তার কন্ডিশন কেমন? নার্স বলে, ছেলে সে তো কবেই ডিসচার্জ হয়ে গেছে। কেন আপনি জানেন না ডাক্তার? ডন বলে, ওই বাচ্চার চিকিৎসা কে করেছে? এরকম ভাবে অনেক চালাকির সাথে ডন তার জিজ্ঞাসাবাদ শুরু করে। কিন্তু ঠিক তখনই সেখানে একটা সিনিয়র নার্স চলে আসে আর ডনকে জিজ্ঞেস করে, আরে আপনি কে, আমি তো এর আগে আপনাকে কখনো দেখিনি। তখন ডন একটা আইডি দেখিয়ে বলে, সরি আমি আপনাকে সত্যিটা বলছি, আমি একজন পুলিশ অফিসার আর ওই বাচ্চার ব্যাপারে জানতে এসেছি। তখনই নার্সটি বলে, কিন্তু একটু আগেই তো পুলিশ অফিসার এসে জিজ্ঞেস করে গেছে, এখন কি আপনাকেও বলতে হবে বারবার? ডন বলে, দেখেন উত্তর তো আপনাকে দিতেই হবে, তাছাড়া আপনার কাছে আর কোনো উপায় নেই। আর হ্যাঁ ঠিক ঠিক বলবেন যে 8 তারিখে রাতে আপনি কোথায় ছিলেন। তখন নার্স তার শিডিউল চেক করে বলে, ওই রাতে তো আমি নাইট শিফট করছিলাম। ওইদিকে ডনকে এতক্ষণ ধরে নার্সের সাথে কথা বলতে দেখে সারাকে আলাদা ডেকে নিয়ে বলে, তোমার হাজবেন্ড ঠিক নেই, তোমাকে ছেড়ে ওই নার্সের সাথে কথা বলছে। তুমি জানো 2 মাস আগে একটা লোক ছোট্ট বাচ্চাকে এখানে অ্যাডমিট করতে এসেছিল আর নিজের ছেলের কেয়ার করা বাদ দিয়ে সব সময় সিনিয়র নার্সের সাথেই গল্প করত। যা কিছুই হয়ে যাক তুমি তোমার হাজবেন্ডকে তোমার হাতের মুঠোয় রেখো, না হলে সে তোমাকে ছেড়ে দেবে। এসব শুনে সারার একটু ওই নার্সের উপরে সন্দেহ হতে শুরু করে। এর মধ্যে কিম হাসপাতালে চলে আসে নিজের ফ্রেন্ডকে দেখার জন্য। ফ্রেড কিমকে দেখে ফেলে আর ভাবে যদি সে ভেতরে যায় তাহলে সব কিছুই নষ্ট হয়ে যাবে। এই জন্য ফ্রেড তাকে থামানোর অনেক চেষ্টা করে, তাকে কফিও কিনে দেয়। কিন্তু কিম ফ্রেডের কোনো কথাই শোনে না আর জিজ্ঞেস করে, আমার ফ্রেন্ডের কি হয়েছে তুমি আমাকে এখনই বলো। কোনো রাস্তা না পেয়ে ফ্রেড নিজে কফি খেয়ে ফেলে আর নিজের গলা চেপে ধরে পড়ে যায়। তারপর আর কি ফ্রেডকেও হাসপাতালে অ্যাডমিট করা হয়। এর মধ্যে ওইদিকে সারা আর ডন ফিরে আসে। সারা কিমের কল দেখে তাকে আবার কল করে। তখনই জানতে পারে ফ্রেডও এখানে অ্যাডমিট হয়েছে, তাই টেনশনে দুজনেই ফ্রেডকে দেখতে আসে। এসে দেখে ফ্রেডের ঠোঁট সম্পূর্ণ ফুলে গেছে। তারা ভয় পেয়ে যায় আর জিজ্ঞেস করে, ফ্রেড কি দুধ খেয়েছে? কিম বলে, জানি না, সে আমাকে ভেতরে আসতে বাধা দিচ্ছিল আর আমার জন্য কফিও কিনে এনেছিল, কিন্তু আমি তার কথা শুনিনি, তাই সে নিজেই কফি খেয়ে নিয়েছে। ডন কিমকে বকা দেয় আর বলে, আরে তুমি এটা কি করেছো? তুমি জানো ফ্রেডের দুধে অ্যালার্জি আছে, দুধ দিয়ে বানানো জিনিস খেলে তার অ্যালার্জি হয়। শুধু এতটুকুই না, সে দুধ দিয়ে বানানো কেক বন কিছুই খায় না। তখন এখানে আমরা বুঝতে পারি ওই দিন ফ্রেড কিমের বানানো ব্যান কেন ফেলে দিয়েছিল। তখন কিম সারাকে বলে, তোমার কি হয়েছে? আমি তো ভয় পেয়ে গিয়েছিলাম। তারপরে সারা তাকে শান্ত করে বুঝিয়ে বলে, দেখো আমরা এখানে কেসের ব্যাপারে জিজ্ঞাসা করার জন্য এসেছি, এই কারণেই এই ড্রামা করেছি, এমনিতে আমি ঠিক আছি। এই কথা শুনে কিম একটু শান্তি পায়। এরপর রাত হওয়ার পর ডন সারাকে রেখে বাসায় যেতে থাকে, কিন্তু অন্য বেডের রোগী বলে, তুমি কি রকম হাজবেন্ড, নিজের ওয়াইফকে এখানে রেখে বাসায় গিয়ে শান্তিতে ঘুমাবে? যদি তার কোনো ইমার্জেন্সি হয় তাহলে তার সাহায্য কে করবে? তখন ডন আর কোনো রাস্তা না পেয়ে সেখানেই থেকে যায়। তারপরে চতুর্দিকে পর্দা দিয়ে সারাকে বলে, তুমি চুপচাপ নিচে শুয়ে পড়ো, আমি উপরে ঘুমাবো। তুমি আমার জন্য কাজ করছো, আমি তোমার জন্য না। সারা বলে, তুমি সরো এখান থেকে, পেশেন্ট যখন আমি তাহলে বেডে আমিই তো ঘুমাবো। এরকম ভাবে দুজন এখানে ঝগড়া শুরু করে দেয়। তারপর সকাল হয়ে যায় আর ব্রেকফাস্টের সময় হয়। তখন সব পর্দা সরানো হয়। তখন দেখা যায় ডন বেডে শুয়ে আছে আর সারা নিচে শুয়ে আছে। তারপরে আর কি ডনকে সবাই বকা দেয় যে ওই বেচারিকে নিচে শুয়ে তুমি শান্তিতে উপরে ঘুমাচ্ছ, এতটা হৃদয়হীন লোক তুমি। ডন বলে, আরে আপনারা ভুল বুঝছেন, আসলে সে বলেছিল বেড অনেক গরম, এই জন্য সে নিজেই শুয়ে পড়েছে। কিন্তু ডনের কথা কেউ বিশ্বাস করে না। এর মধ্যেই ব্রেকফাস্ট নিয়ে আসা হয়। সারা তখন ভাবে এটা অনেক ভালো সুযোগ ডনের থেকে বদলা নেওয়ার, তাই সে হাত ব্যথার অ্যাক্টিং করে আর বলে, সারা রাত নিচে হাত বালিশ বানিয়ে শুয়েছিলাম,
এই জন্য আমার হাত অনেক ব্যথা করছে। তারপর আর কি বাকি লোকেরা ডনকে বলে অন্তত তাকে খাবার তো খাইয়ে দাও। জানি না তোমাদের মতো লোক বিয়ে কেন করে। ডনের তো অনেক রাগ উঠে যায়, কিন্তু সে দেখাতে পারে না, তাই চুপচাপ সে সারাকে খাবার খাইয়ে দিতে শুরু করে। তারপর যখন ডন বাইরে আসে তখন তার সেক্রেটারি তাকে দেখে ফেলে। ডন তাকে এখান থেকে যেতে বলে, কিন্তু সেক্রেটারি বলে, বস কিন্তু আপনি এখানে কি করছেন? আপনার শরীরে কি হয়েছে? কিছু হয়েছে কি? ঠিক তখনই সেখানে সারা চলে আসে, আর ডন সারাকে দেখা মাত্র দৌড়ে গিয়ে তাকে তাড়াতাড়ি জড়িয়ে ধরে। তখন সেক্রেটারি ভাবে এটা আমার বস হতেই পারে না, আমার বস তো এক নাম্বারে হৃদয়হীন, সে কোনো মেয়েকে জড়িয়ে ধরবে না, আমারই হয়তো ভুল হয়েছে, এটা ভেবে সেক্রেটারি চলে যায়। তারপর ডন ফ্রেডকে বলে আমাদের ওই সিনিয়র নার্সের উপরে সন্দেহ হয়েছে, তার গাড়ি চেক করো। এরপর ফ্রেড তার গাড়ি চেক করে। গাড়ির ভেতর একটা সুটকেস ছিল, আর এটা ওই সুটকেস যেটা ওই হত্যাকারী মিডার বাসা থেকে বের করে নিয়ে যাচ্ছিল। এরপর এদের একদম বিশ্বাস হয় যে ওই সিনিয়র নার্স আর ওই হত্যাকারীর মধ্যে কোনো না কোনো কানেকশন তো অবশ্যই আছে, তাই তারা তাকে ফলো করতে শুরু করে। ওই নার্স ডিউটির পর ল্যান্ডিং ফোন থেকে কাউকে কল করে, কিন্তু সারা তার সুপার পাওয়ার দিয়ে দেখে ফেলে যে সে কোন কোন নাম্বার ডায়াল করছে। নার্স চলে যাওয়ার পর তারা ওই নাম্বারে ডায়াল করে। এরপর তারা কোনো একটা নাম শুনে চমকে যায়। এরপর তারা ওই নাম বলতে বলতে নার্সের সামনে যায়। নার্স ওই নাম শুনে ভয় পেয়ে সেখান থেকে পালাতে থাকে, কিন্তু তারা দুজনেই ওই নার্সকে তাড়া করে। নার্সও তাড়াতাড়ি কোনো স্টোর রুমে লুকিয়ে পড়ে। এরপর ডন আর সারা দুজন আলাদা আলাদা হয়ে তাকে খুঁজতে শুরু করে। সারা নিজের সুপার পাওয়ার দিয়ে ওই নার্সের খোঁজ করেই ফেলে আর ওই রুমের ভেতরে যায়, কিন্তু সেখানে নার্স বেহুশ হওয়ার ইনজেকশন তৈরি করেই রেখেছিল। নার্স তাড়াতাড়ি সারাকে ইনজেকশন লাগিয়ে দেয় আর সারাও বেহুশ হয়ে পড়ে যায়। কিছুক্ষণ পর ডন সেখানে আসে, তখন সারাকে বেহুশ দেখে ভয় পেয়ে যায়, কিন্তু এর মধ্যেই ওই নার্স ডনের উপরে হামলা করার চেষ্টা করে, কিন্তু ডন তো তাকে ধরে ফেলে, কিন্তু সেও ডনকে বেহুশ হওয়ার ইনজেকশন লাগায়। এরপর ডন আর সারা দুজনেই স্টোর রুমে বেহুশ হয়ে পড়ে থাকে। ওই দিক থেকে ফ্রেড বারবার ডনকে ডাকতে থাকে, কিন্তু ডনের সাইড থেকে কোনো রেসপন্স আসে না। ঠিক তখনই ফ্রেড ওই সিনিয়র নার্সকে গাড়ি নিয়ে চলে যেতে দেখে, আর ফ্রেড বুঝতে পেরে যায় যে ডন আর সারা অবশ্যই কোনো বিপদে পড়েছে। তাই ফ্রেড তাড়াতাড়ি হাসপাতালের ভেতরে যায়। ওইদিকে অনেক কষ্টে সারার আর ডনের জ্ঞান ফিরে আসে, কিন্তু দুজনকেই রশি দিয়ে বাঁধা হয়েছিল। এরপর দুজনেই দুজনের রশি খোলার চেষ্টা করতে থাকে, কিন্তু এখানেও তাদের দুজনের ঝগড়া হতে থাকে। সারা বলে তুমি আগে আমাকে খোলো, ডন বলে আগে তুমি আমাকে খোলো। এরা দুজন তো ঝগড়া করছিল, ঠিক তখনই সেখানে ফ্রেড চলে আসে। ফ্রেড এসে এদের দৃশ্য এমনভাবে দেখে যে মনে হয় তারা দুজন রোম্যান্স করছে। ফ্রেড ভাবে যে বাইরে তো এত অ্যাটিটিউড দেখাচ্ছিল, আর সুযোগ পেয়ে রোম্যান্স শুরু করেছে। তারপর যখন ডন পেছনে ফিরে তখন ফ্রেডকে দেখে বলে আরে নিজের মাথার ঘোড়ার লাগাম দাও, এখানে সেটা হচ্ছিল না যেটা তুমি ভাবছো, আর তাড়াতাড়ি এখানে এসে রশি খুলে দাও। এখান থেকে সোজা কাট করে দেখানো হয় সারা, ডন আর ফ্রেড নিজের গাড়ি করে ওই নার্সকে তাড়া করছে। আসলে ফ্রেড যখন নার্সের গাড়ি সার্চ করছিল তখন সে গাড়ির ভেতরে একটা ট্র্যাকিং ডিভাইস সেট করেছিল, যার মাধ্যমে এরা এখন নার্সকে তাড়া করছে। ফ্রেড বলে ওই নার্সকে দেখে তো আমার মনে হয় সেই আবার মিডাকে হত্যা করেনি তো। ডন বলে আসলে মিডা মারাই যায়নি, সে বেঁচে আছে। তারপর এখানে ফ্ল্যাশব্যাক দেখানো হয় যে নার্স চলে যাওয়ার আগে একটা নাম্বারে কল করেছিল। যখন ডন আর সারা ওই নাম্বারে ডায়াল করে ওই দিক থেকে একটা মহিলার আওয়াজ এসেছিল, তোমার নাম হলো মিডা, মানে সিনিয়র নার্স মিডার সাথেই কথা বলছিল। এর মধ্যেই নার্সের গাড়ি তাদের গাড়ির সামনে চলে আসে। তখন ডন স্টিয়ারিং হুইল এমনভাবে ঘুরিয়ে দেয় যে তাদের ভ্যান গাড়ি যাওয়ার রাস্তা ব্লক করে ফেলে। এরপর ডন একটু স্টাইলের সাথে নিচে নামে আর গাড়ির কাছে পৌঁছে যায়। ড্রাইভারের সিটে ওই সিনিয়র নার্স আর পেছনের সিটে মিড আর ওই ছোট্ট বাচ্চা বসেছিল, আসলে ওই লোকের ছেলে যাকে তারা হত্যাকারী ভাবছিল। আর এখানে একটু টুইস্ট রেখেই এই পার্টি এখানে শেষ হয়ে যায়। তো প্রিয়জনেরা, কেমন ছিল আজকের এই পার্টটি সেটা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না। দেখা হচ্ছে পরের পার্টে, ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর অবশ্যই আমাকে মনে রাখুন।